আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে রিফাত ভাই আসলে এটা কি খুব জটিল ভাবে বুঝাইছে বা আসলে তাদের থিওরিটা ভুল। তো এখন আমরা দেখি এটাকে আসলে কিভাবে সহজ নিয়মে সমাধান করা যায়। বলছে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়। তো আমরা কি বলছে বলতো, জুলকে নিউটন দ্বারা, তাহলে উপরে লিখি কি জুল, নিচে কি বলছে নিউটন। এই যে দেখো জুলকে নিউটন দ্বারা, তাহলে জুলটাকে এই যে জুল আর নিচে কি হবে নিউটন, এই জুলটাকে আমরা নিউটন দ্বারা ভাগ করতেছি। তো এখন আমরা কি দেখো তো, আমরা জানি কি কাজের একক জুল না, তাহলে এখানে কি লিখতে পারি কাজ না, কাজ মানে কি ডাব্লিউ না, আর নিউটন মানে কি বল না, বলকে আমরা কি লিখতে পারি বলো তো এফ। এখন আমরা কি করব দেখো, আর কাজ সমান আমরা কি জানি বলো তো, কাজ সমান আমরা জানি ডাব্লিউ সমান কি জানি বলো তো, ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু কি সরণ না, তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ সমান এফ ইনটু এস, আর বল এফ এফ টিকে থাকলো। এখন আমরা কি জানি কি এটা কাটাকাটি দিতে পারি না, আর এখানে কি থাকে বলতো শুধুমাত্র এস করে থাকে। এই এসটা কিসের একক বলতো, আমরা জানি এস হচ্ছে কি সরণের একক। তো আজকে আমরা এই ত্বরণের একক কোনটি সেটা খুব সহজ নিয়মে জানবো, যেটি তোমাদের রিফাত ভাই একটু খুব জটিল নিয়মে করাইছে। তো দেখো কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি কি বলতো ত্বরণ কাকে বলে, ত্বরণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা, এ ইকুয়াল টু হবে কি বেগ বৃদ্ধি, তাহলে v মাইনাস ইউ ভাগ টি। যে v মাইনাস ইউ ভাগ টি এটা দ্বারা কি বোঝাচ্ছে বেগের বৃদ্ধিকে বোঝানো হচ্ছে, আর হার বলতে সময় টি কে বোঝানো হয়েছে। ত্বরণ তো আমরা জানি যে সূত্রটা সবাই জানি যে a ইকুয়াল টু v মাইনাস ইউ ভাগ টি। এখন দেখো কোন বস্তু যদি আদি অবস্থানে থাকে সবসময় তার ইউ এর মানটা কি হয় বলতো জিরো হয়। তো এটা যদি জিরো হয় তাহলে এটা লিখতে পারি v বাই টি না শুধু। এখন আমরা জানি কি বেগ, বেগ সমান আমরা কি লিখতে পারি বলতো, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সরণ বাই সময়, এটাকে আমরা বলতে পারি বেগ। তাহলে আমরা বসাই এস টি, আর এই যে একটা টি, এই যে নিচে টি থাকলো। এখন আমরা একটা ক্যালকুলেশন করি, এস ঠিক রাখলাম, টি টি গুণ করলে টি স্কয়ার আসে। এখন আমরা জানি কি এস তে সরণের একক কি বলতো মিটার, তাহলে মিটার এম, সময়ের একক কি সেকেন্ড না, তাহলে এস স্কয়ার স্কয়ার। এখন আমরা এম যেহেতু এটা নিচের সংখ্যা উপরে গেলে কি হবে ইনভার্স হবে, তাহলে এস ইনভার্স অফ 2, এটি হচ্ছে ত্বরণের। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এটি সমাধান করব। কি বলা আছে দেখো তো, আয়রন 3+ এর m শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে। সিম্পল ব্যাপার। প্রথমে তোমাদের কাজ হচ্ছে এই আয়রনের যেটা ইলেকট্রন বিন্যাস করা। তো আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন যেহেতু আয়রন কত 26 না, তাই আমরা 26টা ইলেকট্রন বসাই। এখান থেকে 2 2 কত 4 10 2 12 আর 6 কত 18, এখানে দুইটা দিলে কত 20, আর এখানে কত নিতে হবে 6, তাহলে হয়ে গেল 26 না। এখন দেখো কি দেওয়া আছে আয়রন 3+। তো আয়রন 3+ মানে কি, আয়রন 3+ মানে হচ্ছে সে কতটি ইলেকট্রন ত্যাগ করতেছে, প্লাস মানে ত্যাগ করা আর মাইনাস মানে গ্রহণ করা। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি 3+ মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। এখন যে ত্যাগ যে করছে সেটা কি 3d থেকে যাবে নাকি 4s থেকে যাবে, এটা বের করার নিয়ম হচ্ছে দেখবা যে কোন শক্তি স্তরটা সর্বনিম্ন, যে শক্তি স্তর সর্বনিম্ন সেখান থেকে ইলেকট্রন আগে ত্যাগ করবে। দেখো 4s কে আমরা কিভাবে শক্তি স্তর, 4s এর শক্তি কম না, কারণ আমরা জানি 4 + 0 ইকুয়াল টু কত 4, আর এটা কত 3 + 2 মানে কত 5, তাহলে কোনটা বড়, এটা অবশ্যই বড়, এটা ছোট, তাই কি হবে 4s থেকে ইলেকট্রন চলে যাবে। যেহেতু তিনটা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে কি এখান থেকে দুইটা চলে যাবে আর এখান থেকে কি একটা চলে যাবে, তাহলে এখানে কত থাকে বলতো d তে 5টা ইলেকট্রন থাকে। এখন আমরা এটা জানি যে 1s মানে এটা হচ্ছে k শক্তি স্তর, 2s 2p মানে কি l শক্তি স্তর, আর 3s 3p 3d মানে কি m শক্তি স্তর। এখন আমরা ইলেকট্রন গুলি কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 5 6 কত 11, আর এখানে 2 13, অর্থাৎ এখানে 13টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ Fe3+ আয়নের m শক্তি স্তরে 13টি ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে आंसर।